আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তমনস্ক তথা প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের ভিতরে হিংস্রতা, যৌনতা এবং নৃশংসতার উল্লেখ রয়েছে, তাই 18 বছরের কম বয়স হলে অবশ্যই গল্পটি এড়িয়ে যাবেন। নরকের দরজা খুলে গিয়েছে, কারোর মুক্তি নেই, না আমার না তোমার। এরপর বুকের অন্তর্বাসটুকু টেনে ছুঁড়ে ফেলে দিয়ে সে লিপ্ত হলো এক আদিম বন্য নেশায়। সঙ্গমের তালে তালে সুচরিতা অনুভবের লোমশ বুকে দাঁত বসিয়ে দিয়ে খাবলে তুলে আনতে লাগলো নরম মাংস। তার পেটটা অস্বাভাবিকভাবে খোলা। শেষবারের মতো তীব্র এক শীতকারের সাথে সুচরিতা তার ওপর থেকে উঠে দাঁড়ালো। মৃত্যু, মৃত্যু একমাত্র পথ। সে উন্মাদিনীর মতো ছুটে চলল বারান্দার দিকে। রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরটা নিয়ে অনুভব কোনো মতে হামাগুড়ি দিতে দিতে তার দিকে এগিয়ে গেল। সে তার পা চেপে ধরল। সুচরিতা এইবার শেষবারের মতো তার দিকে চাইল। মুক্তি, মৃত্যু একমাত্র মুক্তির পথ অনুভব। দুই হাত দুই দিকে ছড়িয়ে সে বারান্দা থেকে নিচে ঝাঁপ দিল। টাল সামলাতে না পেরে অনুভবও বারান্দার পলকা জংধরা রেলিং ভেঙে নিচে পড়ল। 6 তলার ওপর থেকে যখন দুটি দেহ মাটিতে আছড়ে পড়ল, অনুভবের কাটা পাঁঠার মতো কাঁপতে থাকা শরীরটার একজোড়া চোখ ভাঙা রেলিংয়ের দিকে তাকালো। সেখানে ক্ষণিকের জন্য ফুটে উঠল খানিক আগে দেখা সেই কালো ধোঁয়াটে অবয়ব। ধীরে ধীরে সেটি মিলিয়ে যেতেই অনুভব চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। নমস্কার, আমি রাকিব। গল্পাসুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের শোনাব অত্যন্ত ভয়ানক, গা ছমছমে প্রাপ্তমনস্ক গল্প, লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে নরক গর্ভ। গল্প শুরুর আগে একটি বিশেষ নিবেদন। ইউটিউবের একটি নতুন ফিচার হাইপ বাটনটি পেয়ে যাবেন কমেন্ট বক্সের ঠিক ডান দিকে। দয়া করে হাইপ বাটনটি প্রেস করবেন, তাহলে এই গল্পটি আরও শ্রোতা বন্ধুদের সামনে ইউটিউব নিয়ে যেতে সাহায্য করবে। গল্পটি পুরোটা মন দিয়ে শুনবেন। গল্পের শেষে থাকছে একটি সহজ প্রশ্ন। আপনারা প্রশ্নটির সঠিক উত্তর, আপনার নাম এবং কোথা থেকে শুনছেন সেগুলো সমেত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে ইন্ট্রো বেশি লম্বা না করে শুরু করছি আমাদের আজকের গল্প, লেখক উদ্দীপ্ত চৌধুরীর লেখা নরকের দ্বার গল্প অবলম্বনে নরক গর্ভ। আস্তে আস্তে কথা বলো। ওই যে ওদিকে যে রয়েছে সে শুনে নেবে। না না, ওখানে কিচ্ছু নেই। আমি জানি সবটাই চোখের ভুল। বিভ্রান্তির শিকার হয়ে আমি কাজে মন দিতে পারবো না। তবে যে সবাই বলে, ওরা কি তবে ভুল? তুমি একাই ঠিক? না, আবার হ্যাঁও। শোনো সুচরিতা, যা ঘটে গিয়েছে সেটা বদলাতে পারবো না, তবে আর যাতে না ঘটে সেই ব্যবস্থা করে দিয়ে তবেই যাব। অন্ধকার নিয়ে ছেলে খেলা করতে যেও না অনুভব। এটা তোমার কর্পোরেটের এমপ্লয়ি না, যার ওপরে মন মর্জি মতো ছড়ি ঘোরাতে পারবে। এছাড়া আর উপায় কি? তুমি জানো দেয়ালের মাঝে ওই ছোট্ট একটা গর্ত কখনোই দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে না। কিন্তু অনুভব, অ্যাপার্টমেন্টের মালিক বারবার বলে দিয়ে গিয়েছিলেন যে রুম নাম্বার 303-এর এই ঘরটি ভাড়াই নিচ্ছি বটে, তবে দেওয়ালের মাঝে থাকা ওই গর্ত নিয়ে যেন বিশেষ মাথা না ঘামাই। কিন্তু এতে যে হিতের বিপরীত হচ্ছে সুচরিতা। কাল রাতে কি হয়েছিল মনে নেই? না না, মনে নেই অনুভব, আমার কিচ্ছু মনে নেই। শুধু এতটুকু ছাড়া যে গভীর রাতে আমি ওই গর্তের ভেতর থেকে একজন মহিলার চাপা কান্না শুনতে পেয়েছিলাম।
এই বিরাট বহুতল অ্যাপার্টমেন্টে আমরা ছাড়া 6 তলায় মিসেস গোমসের পরিবার দীর্ঘ সময় ধরে রয়েছেন। কই, ওনারা তো এই বিষয়ে কখনো কিছু বলেননি। সুচরিতা, ওনারা বলেননি কারণ বলতে চাননি। এই 302 রুম সহ গোটা ফ্লোরকে সকলে কম বেশি এড়িয়েই চলে। তাহলে সত্যিটা জানবো কিভাবে? অ্যাপার্টমেন্টের মালিকও মুখ খুলতে চান না অনুভব। প্রয়োজন কি? অযথা কেঁচো খুঁড়তে আবার না কেউটে বেরিয়ে পড়ে। আচ্ছা, আমরা কি এই অ্যাপার্টমেন্ট ছেড়ে অন্য কোথাও যেতে পারি না? না, এই মুহূর্তে সেই পরিস্থিতি আমাদের নেই সুরুচিতা। মাল্টি ন্যাশনাল কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসারের পদ ছেড়ে নিজের ছোট্ট স্টার্ট আপ খুলেছিলাম। ব্যাংকে প্রচুর টাকা দেনা, মাত্র 4 জন লোককে হায়ার করে কোম্পানি চালাচ্ছিলাম। বেশ এগোচ্ছিল। গত মাসের আমাদের কোম্পানির শেয়ার এক ধাক্কায় বেড়ে গিয়েছিল। কলকাতার বুকে আরও বেশ কিছু ছোট কোম্পানি আমাদের শেয়ার কিনেছিল, কিন্তু আফসোস। হ্যাঁ, আমি জানি অনুভব, তোমার ব্যবসা মুখ থুবড়ে পড়ায় কলকাতার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে আজ আমাদের বেহালায় এমন বেহাল দশায় পড়ে থাকা এমন এক অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট নিতে হয়েছে, যেখানে আশেপাশে তেমন কোনো জনবসতি নেই, না আছে এই শূন্য অ্যাপার্টমেন্টে কথা বলার মতো একটাও লোক। এছাড়া কিছুই করার ছিল না সুচরিতা। আর কথা বাড়ালো না অনুভব। নোনা ধরা পলেস্তরা খসে পড়া ড্যাম ধরা দেওয়ালের গায়ে ছোট্ট সেই ফুটোর দিকে বেশ কিছুক্ষণ আনমনে চেয়ে রইল। ছোট্ট কাঠের টুলের ওপরে দাঁড়িয়ে সে আনমনে বলে উঠল, ঠিক কি রয়েছে? ছোট্ট একটা গর্ত সকলের কেনই বা আতঙ্কের কারণ? না, আর ভাবতে পারল না সে। বড় পিতলের পাত্রে যেখানে বালি এবং সিমেন্টের মিশ্রণ রয়েছে, সেখান থেকে খাবলা করে খানিকটা সিমেন্ট নিয়ে ওই ছোট্ট ফুটোর গায়ে শেষ প্রলেপটুকু বোলাতেই যাবে, ঠিক ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত খিলখিল হাসির শব্দ তার কানে ভেসে এলো। সুচরিতা, তুমি শুনলে? বিছানায় বসে এক মনে সদ্য তৈরি করা সোয়েটারে উলের কাঁটা বুনতে বুনতে সুচরিতা বলে উঠল, কি শুনবো? ওই প্রান্তে কার জন্য একটা হাসি শুনতে পেলাম বলে মনে হলো জানো। আমি আগেই বলেছিলাম, তখন তো বিশ্বাস করোনি। অনুভব হাতে ধরে রাখা সিমেন্টের মিশ্রণ শুদ্ধ পাত্রটি মাটিতে রেখে দেওয়ালে কান পেতে রইল। দেওয়ালের ওই প্রান্ত থেকে স্পষ্ট কানে এলো কে যেন মাটিতে পা ঘষে ঘষে তার দিকে এগিয়ে আসছে। অনুভব দেওয়ালের সাথে কানের একটা পাতা সজোরে ঠেসে ধরতেই ওই প্রান্ত থেকে স্পষ্ট ভেসে এলো আবারও সেই দম চাপা কান্নার শব্দ। কে? দেওয়ালের ওই প্রান্তে কে আছেন? সারাদিন সারাদিন সারাদিন। খানিকক্ষণ সব চুপ। ঘরের ভেতর থাকা ঘড়ির টিকটিক শব্দ, অনুভবের হৃদযন্ত্রের ধুকপুকানি, সুচরিতার হাতের কাজ থামিয়ে দিয়ে ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দটুকু ছাড়া আর কোনো শব্দ কানে ভেসে আসছে না। মনের ভুল ভেবে সে দেওয়াল থেকে কান সরাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সদ্য লাগানো সিমেন্টের প্রলেপ ওই ছিদ্রের ওপর থেকে ঝুরঝুর শব্দে মাটিতে এসে পড়ল। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে, আমাকে রক্ষা করুন। ছিদ্রের ওই প্রান্ত থেকে ভেসে এলো এক মহিলা কণ্ঠের করুণ আকুতি। কিন্তু আপনি কে? আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এইবার কান্নার বদলে ভেসে এলো এক খিলখিল হাসির আওয়াজ। মহিলা কণ্ঠটি হাসতে হাসতে এক অদ্ভুত ঋণ ঋণে পৈশাচিক কণ্ঠে বলে উঠল, আমার বাচ্চাটা বড্ড ক্ষুধার্ত, খুব দুষ্ট হয়েছে জানেন। এখন সে মাংস খেতে চায়, কাঁচা মাংস।
ওই দিক থেকে চলে এসো অনুভব। দেওয়ালের ফুটোয় কান রেখো না, ওরা কেউ জীবিত মানুষ হতেই পারে না। আহ সুচরিতা, তুমি থামো তো, আমায় ব্যাপারটা বুঝতে দাও। অনুভব আবারও ওই ছোট্ট ছিদ্রের গায়ে কান রেখে বলে উঠল, আমরা আপনাদের সাহায্য করতে চাই, কিন্তু কিভাবে আপনাদের অবস্থান নির্ণয় করব বুঝতে পারছি না। দেওয়ালের ওই প্রান্তে তো কোনো রুম নেই, আপনারা ঠিক কোথায় রয়েছেন? জানি না, আমরা কিচ্ছু জানি না। এখানে বড্ড অন্ধকার, চারিদিকে কেমন যেন ভ্যাবসা পচা গন্ধ। ওর বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে। কার খিদে পেয়েছে? আবারও সব চুপ। খানিক বাদে ভেসে এলো এক বাচ্চার স্পষ্ট কান্নার শব্দ, তারই সাথে কোনো কিছু খাওয়ার কোচর মোচর শব্দ। আপনি কি আমায় শুনতে পাচ্ছেন ম্যাডাম? প্রত্যুত্তরে ভেসে এলো সেই দম চাপা কান্না, তারই সাথে টুকরো টুকরো কয়েকটি শব্দ। আমার বাঁচান, ও আমাদের শেষ করে ফেলবে। না, বাঁচান, না। তীব্র এক কান ফাটা চিৎকারে গোটা ফ্ল্যাট যেন থরথরিয়ে কেঁপে উঠল। বাইরে তখন নিশ্ছিদ্র অন্ধকার। কালো আকাশের অর্ধেক চাঁদটি যেন কৌতুক ভরা দৃষ্টিতে তাদেরকে দেখে চলেছে। ঘরের উজ্জ্বল আলোটি বেশ কয়েকবার দপদপ করে জ্বলতে নিভতে লাগল। ঘরের ভেতর তখন তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে এসে ঠেকেছে। বেডরুমের বন্ধ জানলার পাল্লা দুটো হঠাৎ এক ধাক্কায় খুলে গেল। বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা সুচরিতার হাত থেকে ততক্ষণে খসে পড়েছে উলের সোয়েটার। সোয়েটারের মধ্যে গেঁথে থাকা ছুঁচের সাথে সুতোর বান্ডিল মাটিতে গড়াতে গড়াতে ঠিক অনুভবের পায়ের কাছে এসে ঠেকল। চলে এসো, এদিকে চলে এসো। ওদের যে দেখতে নেই, ওদের কথা শুনতে নেই। না সুচরিতা, আমায় সত্যিটা জানতেই হবে। এবার অনুভব ওই ফুটোর ওপর থেকে কান সরিয়ে চোখ রাখল। ভেতরটা বড্ড অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ঘরের আলোগুলো আবারও বার কয়েক দপদপ করে উঠল। কান্না, হাসি, এই সমস্ত শব্দ ছাপিয়ে এইবার আরো একটি শব্দ সকলের কানে এসে লাগলো। তবে সেটা ওই ছিদ্রের ভেতর থেকে নয়, বরং ঘরের ভেতর থেকে। ইজি চেয়ারটা অদ্ভুতভাবে ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে দুলে চলেছে। বন্ধ থাকা টেবিল ল্যাম্পের আলো নিজে থেকে বার কয়েক চিরিক চিরিক শব্দ করতে করতে জ্বলে উঠল। আর ঠিক তখনই দেওয়ালের ওই ছিদ্রের ওই প্রান্তে ফুটে উঠল একজোড়া জ্বলন্ত সাদা চোখ। ঠিক যেন অনুভবের কৌতূহল ব্যঞ্জক একটি চোখের কালো তারার একদম সামনে। সেই চোখ জোড়ার দৃষ্টি শূন্য, চোখের তারা মরা মাছের মতো ফ্যাকাশে। ভেসে এলো এক ফ্যাস ফ্যাসে গলা, পারবে না, কেউ পারবে না। আলোর পথ দেখতে চেয়েছিলাম, পারিনি। খিদে পেয়েছিল, এক টুকরো রুটিও দূর, এক বিন্দু জলও পাইনি। পেটেরটা তো খাবার না পেয়ে শেষে পেটের ভেতর থেকেই আমাকেই। বাকি কথা শেষ করল না সে। একটা সাদা ফ্যাকাশে হাতের ক্ষয়ে যাওয়া কালচে আঙুল ফুটে উঠল। সে তর্জনী নির্দেশ করে বলে উঠল, এইবার তোরাও মরবি। না! অদৃশ্য কোনো কিছু ধাক্কায় মাটিতে আছড়ে পড়ল অনুভব। মুহূর্তের মধ্যে সেই ছিদ্রের মধ্যে থেকে গল গল করে বেরিয়ে আসতে লাগলো এক রাশ কালো জমাট মাথা ধোঁয়া। ধীরে ধীরে ফুটোর আকার যেন বড় হচ্ছে। হ্যাঁ, চোখের সামনে সেই গর্তের ফুটো একটু একটু করে বড় হতে হতে গোটা দেওয়াল জুড়ে ফাটলের সৃষ্টি করেছে। হঠাৎ এক কান ফাটা বিস্ফোরণ।
দেওয়ালের পলেস্তারা খসে মাটিতে পড়ল। কালো ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে ঘরের মাঝখানে উপস্থিত হলো। এক সুবিশাল মিশকালো ধোঁয়াটে অবয়ব। সুচরিতা, পালাও, নইলেও আমাদের বাঁচতে দেবে না। না অনুভব, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। জেদ করো না লক্ষ্মীটি, তুমি পালাও। না না, বাঁচলে একসাথে বাঁচবো। আর একসাথে মরবি? তাই তো সুচরিতা। বাক্যের অসম্পূর্ণ অংশটি নিয়ে বেরিয়ে এলো বাতাসে ভাসতে থাকা সেই কালো জমাট বাঁধা ধোঁয়াটে অবয়বের মুখ দিয়ে। না না, ওকে কিছু করো না, ওকে যেতে দাও। মাটিতে পড়ে থাকা অনুভব এই কথা বলতেই সেই ধোঁয়াটে অবয়ব সশব্দে হেসে উঠতে এইবার সুচরিতার হঠাৎ চোখ গেল আয়নার দিকে। সেখানে তার নিজের এবং অনুভবের প্রতিবিম্ব ছাড়াও ফুটে উঠেছে আরো একটি অবয়ব। বাতাসে ভেসে রয়েছে এক দীর্ঘকায় পূর্ণাঙ্গ অবয়বের নারী। তার মাথার চুল হিংস্র সাপের মতো ফনা তুলে বাতাসে উড়ে চলেছে। সারা শরীর মোমের মতো সাদা। সবচেয়ে পৈশাচিক তার পেট। পেটের মধ্যে থেকে বাইরে বেরিয়ে ঝুলছে নারী ভুঁড়ি। সেই নারীর সাথে যুক্ত রয়েছে এক শিশু। শূন্যে ভেসে থাকা সেই নারীর কোলে থাকা শিশুটি তার মায়ের উন্মুক্ত স্ফীত বক্ষের বৃন্তে ঠোঁট লাগিয়ে শোষো শব্দে ও কি খেয়ে চলেছে? রক্ত। শিশুটার ঠোঁটের কোষ বেয়ে মাটিতে গড়িয়ে নামছে লাল রক্তের স্রোত। তবে তার সেই অবয়ব অবশ্য সেই কালো একরাশ ধোঁয়াটে শরীরে মোটেও দেখা যাচ্ছে না। অনুভব। কাঁপা কাঁপা আঙুলে আয়নার দিকটায় নির্দেশ করলো সুচরিতা। আর ঠিক সেই সময় বাতাসে ভাসতে থাকা ধোঁয়াটে অবয়বের মুখ দিয়ে বেরিয়ে এলো এক তীক্ষ্ণ কান ফাটানো চিৎকার। আয়নার কাঁচ ঝনঝন শব্দ করে মাটিতে ভেঙে পড়তেই সে চিৎকার করে বলে উঠল, ঘৃণা করি, বড্ড ঘৃণা। যে আমায় দেখতে চায় তাকেও, আর নিজের এই রূপকেও। পালাও সুচরিতা, এটাই শেষ সুযোগ, পালাও। সুচরিতা দরজার কাছে পৌঁছে হাতল টানতেই দরজা খুলে গেল। সে বাইরে এক পা বাড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে দরজাটা সজোরে বন্ধ হয়ে সুচরিতাকে ঘরের ভেতর আছড়ে ফেলল। পালাও পালাও, হ্যাঁ, পালানোর খুব শখ, তাই না অনুভব? সারা ঘর জুড়ে অদ্ভুতভাবে হাততালির শব্দ শোনা গেল। মনে হলো কেউ যেন নাটকের শেষ দৃশ্যর অংশীদার হতে পেরে বড়ই কৌতুক অনুভব করছে। কত বেশি কথা বলো তুমি, তোমার একটা ব্যবস্থা করতেই হচ্ছে। হঠাৎ মাটিতে পড়ে থাকা সেই ছুঁচছুতো চোখের নিমেষে শূন্যে ভেসে উঠল। অনুভবের বিস্ফারিত দুই চোখের সামনে সেই সুতো পাক খেতে খেতে ঠিক অনুভবের ঠোঁটের সামনে এসে স্থির হলো। এবার জমবে খেলা। কানে ভেসে এলো সেই পৈশাচিক নারী কণ্ঠ। মুহূর্তের মধ্যে সেই ছুঁচছুতো পাক খেতে খেতে অনুভবের ঠোঁটের ওপর নেমে এলো। ওকে ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। মাটিতে উবু হয়ে বসে হাত দুটো বুকের কাছে জড়ো করে অনুনয়ের ভঙ্গিমায় বলে উঠল সুচরিতা, আমিও তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এমনটা কেন হলো? তোমার সাথে যে বা যারা অন্যায় করেছে তাদেরকে আমায় চিনিয়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি তাদের শাস্তির ব্যবস্থা করব। সুচরিতা, তুমি না বড্ড বোকা, বড্ড বেশি। শয়তানের সাথে সমঝোতা চলে না। শয়তান যখন কিছু দেয় তার পরিবর্তে অনেক কিছু ছিনিয়ে নেয়।
ততক্ষণে সে ছুটছুতো আপনা থেকেই অনুভবের ঠোঁট এফোর ওফোর করে দিয়েছে। ঠোঁট কেটে বেরিয়ে আসছে টাটকা লাল রক্ত। ধীরে ধীরে সেটি যেন কোনো এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে তার ঠোঁট সেলাই করে চলেছে। অনুভবের মুখ দিয়ে প্রতিবাদের আর কোনো ভাষা বেরোচ্ছে না। হঠাৎ সেই বাতাসে ভাসতে থাকা ধোঁয়া পাক খেতে খেতে সুচরিতার শরীরে প্রবেশ করল। দপ করে তার চোখ দুটো জ্বলে উঠল। অনুভব দেখতে পেল সুচরিতার সারা শরীর কেমন যেন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে উঠেছে। তার মুখে ফুটে উঠছে অজস্র কাঁটা ছেঁড়ার দাগ। ধীরে ধীরে সে মাটি থেকে উঠে দাঁড়ালো। অনুভব কোনো কিছু বলার চেষ্টা করলো ঠিকই, তবে পরিবর্তে ঠোঁট কেটে গিয়ে সেখান থেকে গড়িয়ে নামলো রক্তের ধারা। চোখের নিমেষে সুচরিতা তার নিজের শরীর থেকে এক একটি বস্ত্র টেনে উন্মোচিত করে অনুভবের ওপরে চেপে বসল। কানের কাছে মুখটা এনে ফিস ফিস করে এক অচেনা গলায় বলল, নরকের দরজা খুলে গিয়েছে, কারোর মুক্তি নেই, না আমার না তোমার। এরপর বুকের অন্তর্বাসটুকু টেনে ছুঁড়ে ফেলে দিয়ে সে লিপ্ত হলো এক আদিম বন্য নেশায়। সঙ্গমের তালে তালে সুচরিতা অনুভবের লোমশ বুকে দাঁত বসিয়ে দিয়ে খাবলে তুলে আনতে লাগলো নরম মাংস। তার পেটটা অস্বাভাবিকভাবে খোলা। শেষবারের মতো তীব্র এক শীতকারের সাথে সুচরিতা তার ওপর থেকে উঠে দাঁড়ালো। মৃত্যু, মৃত্যু একমাত্র পথ। সে উন্মাদিনীর মতো ছুটে চলল বারান্দার দিকে। রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরটা নিয়ে অনুভব কোনো মতে হামাগুড়ি দিতে দিতে তার দিকে এগিয়ে গেল। সে তার পা চেপে ধরল। সুচরিতা এইবার শেষবারের মতো তার দিকে চাইল। মুক্তি, মৃত্যু একমাত্র মুক্তির পথ অনুভব। দুই হাত দুই দিকে ছড়িয়ে সে বারান্দা থেকে নিচে ঝাঁপ দিল। টাল সামলাতে না পেরে অনুভবও বারান্দার পলকা জংধরা রেলিং ভেঙে নিচে পড়ল। 6 তলার ওপর থেকে যখন দুটি দেহ মাটিতে আছড়ে পড়ল, অনুভবের কাটা পাঁঠার মতো কাঁপতে থাকা শরীরটার একজোড়া চোখ ভাঙা রেলিং এর দিকে তাকালো। সেখানে ক্ষণিকের জন্য ফুটে উঠল খানিক আগে দেখা সেই কালো ধোঁয়াটে অবয়ব। ধীরে ধীরে সেটি মিলিয়ে যেতেই অনুভব চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আচ্ছা বাবা, ওই বাড়িতে আমার ঘরটা কেমন হবে? আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমার কিন্তু নতুন খেলনা লাগবে। পাবি রে পাবি, কিন্তু তার আগে তোর মাকে জিজ্ঞাসা কর দেখিনি যে ও কি চায়। সকাল থেকে তো মুখটা গোঁজ করে বসে রয়েছে। তো কি করবো শুনি? তুমি তো আমার একটাও কথা কানে নাও না। স্টিয়ারিং এর হুইল ঘোরাতে ঘোরাতে অভয় গাড়ির পেছনে বসে থাকা বছর 30-এর সুচন্দ্রাকে উদ্দেশ্য করে বলে উঠল, এছাড়া যে উপায় ছিল না লক্ষ্মীটি। অফিসের এত শর্ট নোটিসে ট্রান্সফার নিয়ে তাড়াতাড়ি ঘর খোঁজা কি চারটিখানি কথা? আমি পই পই করে বলেছিলাম অভয় যে এভাবে হয় না, তুমি ট্রান্সফারটা ক্যান্সেল করানোর ব্যবস্থা করো, কিন্তু তুমি শুনলে তবে তো। আমার এখানে কিছুই করার নেই, ওপর থেকে অর্ডার রয়েছে যে। সামনের সিটে অভয়ের পাশে বসে থাকা বছর 7-এর শুভময় আবদারের সুরে বলে উঠল, নতুন বাড়িতে খুব মজা হবে, তাই না বাবা? ঘোড়ার ডিম হবে। এমনিতে নতুন জায়গা, তার মধ্যে না আছে বন্ধু বান্ধব না শপিং মলস যে গিয়ে একটু হ্যাং আউট করব। উত্তরটা ভেসে এলো সুচন্দ্রার পাশে বসে থাকা বছর 15-র অদিতির মুখ থেকে। মুখের ভেতর দাঁতের ফাঁকে চিবোতে থাকা চুইংগামটার এতক্ষণে বোধহয় সদ্গতি ঘটেছে। বড়ই নীরস লাগছে খেতে। শহর জুড়ে সন্ধে নেমেছে। কালো পিচ ঢালা রাস্তার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে অদিতি বলল, এ কোথায় নিয়ে এলে বলো তো? চারিদিকে এত শুনশান। একদম ঠিক বলেছিস, আমার তো গোড়ার থেকেই এমনটাই মনে হচ্ছিল। তার মধ্যে যখন শুনলাম বেহালার মতো জায়গায় জোকার কাছে
এত বড় একটা অ্যাপার্টমেন্ট, বিষয়টা প্রথম দিকে না বুঝতে পারলেও এখন যা দেখছি। দেখলে আর কি, হ্যাঁ জায়গাটা একটু শুনশান, কিন্তু তাতে ক্ষতি নেই। তুমি আবার লেখিকা, এত বড় বড় সব পত্রিকায় তোমার লেখা বেরিয়েছে সুচন্দ্রা, তোমার তো খুশি হওয়া উচিত। হঠাৎ জানলা দিয়ে একরাশ ঠান্ডা বাতাস এসে তাদের চোখে মুখে ঝাপটা দিয়ে গেল। ঠান্ডা জলো বাতাস বইছে, বোধ করি ঝড় বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, আবহাওয়ার পূর্বাভাস তো সেই কথাই বলছে অভয়। এখন ভালোই ভালোই পৌঁছতে পারলে বাঁচি। আচ্ছা বাবা, আর কতক্ষণ লাগতে পারে? সেই কখন থেকে তো ড্রাইভ করেই চলেছ। ইউ মাস্ট বি টায়ার্ড। যদি তুমি বলো তো। এই তুই চুপ কর দেখিনি অদিতি, এখনো তোর ড্রাইভিং লাইসেন্স হয়েছে যে গাড়ি চালাবি বলছিস? মা, 18 বছর হয়নি তাই লাইসেন্স মেলেনি, কিন্তু আমি ড্রাইভ তো করতেই পারি। বাবা আমায় নিজের হাতে ধরে সবটা শিখিয়েছে। কি বাবা, তাই তো? ইয়েস মাই লিটল প্রিন্সেস। তবে ঝড় বৃষ্টি আসছে, এমন পরিস্থিতিতে তুমি একা ড্রাইভিং করতে পারবে না অদিতি, তোমার হাত এখনো তেমন পটু হয়নি। ও কাম অন বাবা, আমি পারবো। ততক্ষণে বেশ বড় আকারের বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। গাড়ির সামনের কাঁচের উইন্ডশিল্ড শব্দ করে আড়াআড়ি ভাবে ঘড়ির কাঁটার মতো ঘুরতে ঘুরতে সামনের রাস্তার দৃশ্যটুকু চালকের কাছে স্বচ্ছ করার বৃথা প্রচেষ্টা করে চলেছে। আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে সজোরে বেগুনি বিদ্যুতের শিখা আছড়ে পড়ল মাটিতে। অদিতির কথার উত্তরে অভয় কিছু একটা বলতেই যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে রাস্তার উপর থেকে কিছু একটা সশব্দে আছড়ে পড়ল। বাবা সামলে! কোনো মতে ব্রেক চেপে ধরলেও শেষ রক্ষা হলো না। গাড়িটা রাস্তার ধারে থাকা একটি গাছের সাথে গিয়ে সজোরে আঘাত করল। অভয়ের চোখ গেল রাস্তার দিকে। সেখানে পড়ে রয়েছে একটি দেহ। হ্যাঁ, একটি পুরুষই তো মনে হচ্ছে। তার মাথা ফেটে রক্ত ঝরছে। গাড়ির হেডলাইটের আলোয় খানিক দূরে পড়ে থাকা সেই পুরুষ অবয়বটি যেন কিছু একটা বলতে চাইছে। তার ঠোঁট দুটো নড়ছে। যৌবনে কলেজে পড়ার সময় অভয়বাবু লিপসিঙ্কের ব্যাপারে পটু ছিলেন। বন্ধুদের সাথে বাজি ধরে সামনের ব্যক্তিটি কোনো কথা না বলে শুধু ঠোঁট দুটো নাড়িয়ে ঠিক কি বলতে চাইছে সেটা তিনি বলতে পারতেন। এমন এক পরিস্থিতিতে যুবকের নড়ে ওঠা দুটো ঠোঁট যেন বলতে চাইছে, হেল্প মি প্লিজ। ঠিক এমনটাই কিছু ঠাহর হলো তার। কিন্তু সেখানে কি একটাই দেহ নাকি দুটো? যুবকের ঠিক নিচে এক রাশ এলো চুল মাটিতে ছড়িয়ে। ওটা কে? ধীরে ধীরে তার চোখ দুটো বুজে এলো। মাথাটা নুইয়ে পড়ল স্টিয়ারিং হুইলের ওপর। এক টানা একটা বিপ বিপ শব্দ। গাড়ির হর্নটা সশব্দে বেজে উঠল। বাবা, বাবা, তুমি ঠিক আছো তো? ওগো, চোখ খোলো। হে ঈশ্বর, এখন আমি কি করি? বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন? ও বাবা, বাবা। কণ্ঠস্বরগুলো অভয়বাবুর বড় পরিচিত। প্রথমটা অদিতির, দ্বিতীয়টি সুচন্দ্রার এবং শেষেরটি তার ছেলে শুভময়ের। তবে কণ্ঠগুলো যেন অনেকটা দূর থেকে ভেসে আসছে বলে মনে হলো তার। তবে কি সে মারা গিয়েছে? নরক বুঝি এমনই দেখতে হয়। আমি কোথায়? বাবা! পেছন থেকে এক চেনা মেয়েলি স্পর্শের তীব্র ঝাঁকুনি খেয়ে আচমকা যেন গভীর তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে উঠে বসলেন অভয়বাবু। না, এই তো সবাইকে দেখা যাচ্ছে, সবটা স্পষ্ট কানে শোনা যাচ্ছে। উফ, যা ভয় পাইয়ে দিয়েছিলে না, তাই বলেছিলাম আমায় ড্রাইভ করতে দাও। জানলা দিয়ে বাইরে মাথা গলিয়ে দেখলেন অভয়বাবু, কিন্তু সেখানে তো কিচ্ছু নেই। না কোনো মানুষ, না এক ফোঁটা রক্তের দাগ। মুখের কাছে একটা নোনতা স্পর্শ লাগায় তিনি বুঝতে পারলেন রাস্তায় রক্ত পড়ে থাক আর নাই থাক, তার কপালটা ইতিমধ্যে বেশ অনেকটাই কেটে গিয়েছে। ও ও কোথায় গেল? কি বাবা?
তুমি কার কথা বলছো? হ্যাঁ, কার কথা বলছো তুমি? কারোর কি ওখানে থাকার কথা নাকি? মানেটা কি? একটু আগে তো অদিতি ওকে দেখে চিৎকার করে আমার সাবধান করলো। আমি কাউকে দেখে মোটেও চিৎকার করিনি বাবা। আমি তোমায় সাবধান এই কারণে করেছিলাম, কারণ বাজ পড়ার সামনের রাস্তার খানিকটা আমার চোখে স্পষ্ট হতেই দেখতে পেয়েছিলাম রাস্তার ওই জায়গাটায় খোঁড়াখুড়ি করা হয়েছে। একটা ছোট গর্তও রয়েছে। তার মধ্যে অন্ধকারে দেখতে না পেয়ে যদি ওর ওপর গাড়ি চালিয়ে দিতে, তাহলে কিছু হোক না হোক সপরিবারে নরকলাভ তো নিশ্চিত ছিল। এই চুপ করবি তুই? খালি ফাজলামি, তাই না অদিতি? গর্ত? কথাটা একবার নিজের মনেই বিড়বিড় করতে করতে জানলার বাইরে চোখ রাখলেন অভয়বাবু। হ্যাঁ, সত্যি তো তাই। খানিক আগে ঠিক যেই জায়গাটাতে ওই পুরুষটির, না, সেই পুরুষটি মোটেও একা ছিলেন না। তার রক্তাক্ত শরীরটার নিচে আরও এক মহিলার শরীর। অন্ততপক্ষে তার এলো চুল তিনি স্পষ্ট দেখেছিলেন। তাহলে কি আমি কি তাহলে ভুল দেখলাম? সবটাই কি ইলিউশন, ভ্রম? কি তখন থেকে বিড়বিড় করে চলেছো গো? না, কিছু না। রাস্তার পাশে খুব সম্ভবত গাড়ির ধাক্কায় পড়ে রয়েছে একটি বোর্ড। সেখানে লেখা রয়েছে বিপজ্জনক রোড। কর্তৃপক্ষের নির্দেশে রাস্তা মেরামতির কাজ চলছে, দয়া করে সাবধানে গাড়ি চালাবেন। ঠিক সেই মুহূর্তে অভয়বাবুর ফোনটি সশব্দে বেজে উঠল। ফোনের স্ক্রিনে ফুটে উঠল একটি চেনা নাম্বার। হ্যালো অভয়বাবু, আপনারা কত দূর পৌঁছালেন? হ্যাঁ, পৌঁছেছি, তবে জীবনের পথে। খানিক আগেই ওই আমার মেয়ের ভাষায় নরকলাভ নিশ্চিত ছিল স্বপনবাবু। কি যে বলেন মশাই! আরে না না স্বপনবাবু, আমি মোটেই মস্করা করার মতো অবস্থায় নেই। মাথা দিয়ে চুইয়ে রক্ত নামছে। এই সময় আর যাই হোক, মজা করা যায় না, তাই না? সে কি হয়েছে আপনাদের? আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, আপাতত। তবে অ্যাপার্টমেন্টে অবধি যাওয়ার মতো অবস্থায় মোটেই নেই আমরা। বাবা, আমি ড্রাইভ করি। আমার তেমন কিছুই হয়নি, শুধু কোনোইতে একটু লেগেছে মাত্র। চালিয়েও কোনো লাভ নেই, কারণ একটু আগে যে অ্যাক্সিডেন্টটা হলো তাতে পেট্রোল ট্যাঙ্ক ফেটে গিয়ে সম্ভবত সমস্ত পেট্রোল মাটিতে পড়ে গিয়েছে। কি করে বুঝলে? তুমি তো বাইরে কি দেখোনি বাবা? বুঝলাম এই কারণেই, কারণ গাড়িতে যেখানে পেট্রোলের পরিমাণ শো করায় সেই জায়গায় স্পষ্ট দেখা যাচ্ছে গাড়িতে আর পেট্রোল নেই। হ্যালো হ্যালো অভয়বাবু, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? সরি, আমি একটু মেয়ের সাথে কথা বলছিলাম। যেটা হয়েছে তার সংক্ষিপ্ত সার এটাই যে আপনাদের অ্যাপার্টমেন্টে যাওয়ার সময় রাস্তার উপর কাজ চলছিল। সেটা আমার মেয়ে খেয়াল করে গাড়ি দাঁড় করাতে বলে। গাড়ি প্রায় 60-এর গতিতে থাকায় সাথে সাথে ব্রেক কষেছি, ফলে গর্তে গাড়ি না পড়লেও গাছে ধাক্কা খেয়েছি। ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন স্বপনবাবু। আরে ছোটখাটো কি বলছেন? এ তো বড়ই মর্মান্তিক দুর্ঘটনা মশাই। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আমার গাড়িটা নিয়ে আসছি। আপনারা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন। অনেক ধন্যবাদ, প্লিজ আসুন। কট করে ফোনটা কেটে যেতে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বাইরে বের করে আনলেন অভয়বাবু। তুমি আবার সিগারেট ধরাচ্ছ? থাক না মা, আজ আর বাবাকে বাধা দিও না, অনেক ঝড় বয়ে গিয়েছে। অদিতির কথা শুনে রাগে গজগজ করতে করতে যা খুশি করুক গোছের একটা অভিব্যক্তি দেখিয়ে মুখ ফেরালো সুচন্দ্রা। ঝড় ঝড় অবশ্য বাইরেও চলছে, প্রবল ঝড়। আর মনের মধ্যে এক তীব্র দোটানা। কোনো এক আবশ্যক কারণে আবারও সিগারেটের প্যাকেট প্যান্টের পকেটে চালান দিয়ে নিজের মনে বিড়বিড় করে অভয়বাবু আবারও বলে উঠলেন, গর্ত নাকি মৃত্যুকূপ? মৃত শরীর নাকি মৃত্যুর সোঁদা গন্ধ? লম্বা সুদীর্ঘ করিডোরটা দিয়ে নিজের ফ্ল্যাটের দিকে যেতে যেতে শূন্যে নাক টেনে ধরে কি যেন শুঁকে নিলেন মিসেস গোমস। এই রাতেও তার চোখে কালো চশমা। তার সাধের পোষা প্রমাণ সাইজের রটউইলার কুকুরটা ক্রমাগত সিঁড়ির দিকে তাকিয়ে বাতাসে কি যেন শুঁকতে শুঁকতে ঘেউ ঘেউ করে চলেছে। এক মুহূর্ত থমকে দাঁড়ালেন তিনি। হাতে ধরে রাখা ব্রকলেসে
একটা টান মেরে বলে উঠলেন, শ্যাডো, চুপ কর। তখন থেকে কি দেখে চিৎকার করছিস বলতো? এত চিৎকার করলে ওরা যে বিরক্ত হয় বুঝিস না? কুকুরটা তবুও যেন নাছোড়বান্দা। সে সিঁড়িতে কাকে যেন দেখে ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির ওপরের ফ্লোরের সমস্ত আলো চিরিক চিরিক শব্দ করে বেশ কয়েকবার জ্বলতে নিভতে লাগলো। কি ব্যাপার, এত বছর পর আবার কি ঘটলো, নাকি ঘটতে চলেছে? এক আবছায়া অবয়ব ফুটে উঠল। তার সারা শরীর জুড়ে রক্ত ঝরছে, গায়ের রং মোমের মতো সাদা। জ্বলতে নিভতে থাকা আলোর মধ্যে সে যেন অতি কষ্টে ফিসফিস শব্দে বলে উঠল, হেল্প মি প্লিজ। কথাটুকু বলার সময় তার থেঁতলে দুই ভাগ হয়ে যাওয়া মাথার ভেতর থেকে টপ টপ করে খানিকটা লাল রক্ত চুইয়ে পড়ল মাটিতে। চোখের কালো চশমাটা খুলে নিলেন মিসেস গোমস। তার দৃষ্টি শূন্য। চোখের মণিকে অকাল অন্ধত্ব গ্রাস করেছে যেন। তিনি কিছুই দেখতে পেলেন না ঠিকই, তবে শুনতে পেলেন, এবং তিনি যা অনুভব করলেন তাতে তাঁর শিরদাঁড়া বেয়ে ভয়ের ঠান্ডা স্রোত নেমে গেল। এদিকে শ্যাডোকে সামলানোর দায় হয়ে পড়েছে। মনুষ্য অবয়বরূপী অশরীরী কালো ধোঁয়াটে শরীরটা অদ্ভুতভাবে হাঁ করল। ধীরে ধীরে তার হাঁ হয়ে থাকা ঠোঁট দুটো কান স্পর্শ করল যেন। অবিশ্বাস্য ভঙ্গিমায় শরীরটাকে আর্চের মতো করে, অর্থাৎ হাতে পায়ে ভর করে বুক এবং পেটটা সামনের দিকে রেখে সেই অবস্থায় সিঁড়ি বেয়ে এক ধাপ নিচে নামতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সশব্দে খুলে গেল ফ্ল্যাট নাম্বার 303-এর ঘর। মুহূর্তের মধ্যে ক্ষিপ্র চিতাবাঘের মতো এক আবছায়া ধোঁয়াটে কালো অবয়ব বাতাসে ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে এলো। পর মুহূর্তে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকা সাদাটে শরীরটার পা দুটো শক্ত করে চেপে ধরল। মুহূর্তের মধ্যে ভেসে এলো এক কান ফাটানো তীব্র আর্তনাদ। মিসেস গোমস তার বুকের সাথে ঝুলতে থাকা ক্রস চেপে ধরে ঈশ্বরের কাছে প্রার্থনার ভঙ্গিতে বলতে লাগলেন, হে মহান প্রভু, সকল প্রকারের কালো শক্তি এবং শয়তানের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করো প্রভু। প্রার্থনা শেষ হতেই আবারও ঘটাং শব্দ করে বন্ধ হয়ে গেল ফ্ল্যাট নাম্বার 303-এর দরজা। কুকুরটা কুঁই কুঁই শব্দ করতে করতে মিসেস গোমসের উরুতে মাথা ঘষতে লাগলো। কিছু একটা খারাপ ঘটতে চলেছে, ভীষণ ভীষণ খারাপ। উনি আজ জীবিত থাকলে এমনটা মোটেও হতে দিতেন না। আজ এতগুলো বছর বাদে আবার সে জেগে উঠেছে। সে কাউকে যেতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। কথাগুলো বলতে বলতে মিসেস গোমস হনহনিয়ে নিজের ফ্ল্যাটের দিকে হাঁটা লাগালেন। পার্কিং লট থেকে গাড়িটা বাইরে বের করে এক ঝলক 6 তলার দিকে তাকালেন স্বপনবাবু। একজোড়া সাদা আলো মুহূর্তের জন্য দেখা দিয়েই মিলিয়ে গেল। বুকটা কেমন যেন ধড়ফড় করে উঠল স্বপনবাবু। উফ, এইভাবে আর কতদিন? না, আর তো পারা যাচ্ছে না। কিন্তু এইভাবে তো ফেলেও রাখা যায় না। কথাগুলো বলতে বলতে চাবি ঘুরিয়ে গাড়িতে বসতেই পেছন থেকে ভেসে এলো প্রচণ্ড বিস্ফোরণের মতো একটা শব্দ। কিছু যেন এই মাত্র মাটিতে এসে আছড়ে পড়েছে। তিনি জানেন সেটা কি না, তিনি দেখতে চান না, দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কিন্তু তবুও রেয়ার ভিউ মিররের দিকে নিজের অজান্তেই একবার চোখ চলে গেল তার। দুটো রক্তাক্ত লাশ, পুরুষটির মুখ দিয়ে গলগল করে বেরিয়ে আসছে টাটকা লাল রক্ত, আর তার ঠিক নিচে এক মহিলার মৃত শরীর। পুরুষটি মুখ নেড়ে কি যেন বলতে চাইছে, পারছে না। শুধু সেলাই করা দুটি ঠোঁট দিয়ে বেরিয়ে আসছে বোবা কান্না
আর ঠিকরে বেরিয়ে আসা দুটি চোখে সাহায্যের করুণ আরতি। আর দেরি করলেন না স্বপনবাবু, পকেট থেকে মোবাইল ফোনটা বের করে অভয়বাবুর নম্বরে একটা কল করলেন। ক্ষমা করবেন অভয়বাবু, আসলে রাস্তায় যে কাজ চলছে সেটা আপনাদের আগেই জানানো উচিত ছিল। আপনারা একটু অপেক্ষা করুন, আমি আপনাদের নিতে আসছি, এক্ষুনি আসছি। ব্যাস এতটাই। এরপর গাড়ি ছুটে চলল ঝড়ের গতিতে। পেছনে পড়ে থাকা দুটি রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃত শরীর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। বাইরে তীব্র ঝড়ের সাথে বৃষ্টির দাপট আরো বেশ খানিকটা বেড়েছে। দীর্ঘদিনের বন্ধ হয়ে থাকা জানলার পাল্লা দুটো খুলে দিতেই এক রাশ হিমেল ঠান্ডা বাতাস ঘরের মধ্যে এসে প্রবেশ করলো। ফ্ল্যাটটা বেশ বড়, 3টে বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং, 2টো অ্যাটাচড বাথরুম, তার মধ্যে খাট, সোফা, আলমারি সবই তো রয়েছে দেখছি। হ্যাঁ অভয়বাবু, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে ফ্ল্যাটটা ওয়েল ফার্নিশড। আসলে আগের যিনি ওনার ছিলেন এক বিশেষ কারণে ওনারা অন্য জায়গায় শিফট করেন, তাই এগুলো রয়ে গিয়েছে। তবে চিন্তা নেই, এগুলো ওনারা আর দাবি করতে আসবেন না, তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। বাহ, দেওয়াল জুড়ে নানান রকম পেইন্টিং দেখছি। এগুলো কি আগে যারা ছিলেন তাদের? আরে না না ম্যাডাম, এগুলো আমিই লাগিয়েছি। আসলে বুঝতেই তো পারছেন, এত বছর আগেকার পুরনো অ্যাপার্টমেন্ট একটু সাজিয়ে গুছিয়ে না রাখলে কি আর চলে? হ্যাঁ, কৃত্রিম একটা দেতো হাসি হেসে বলে উঠলেন স্বপনবাবু। সে তো বটেই। ফ্ল্যাটের চারিদিকে চোখ বোলাতে বোলাতে বললেন অভয়বাবু, এই ভাই, রেলিং ধরে এইভাবে নিচের দিকে ঝুঁকে থাকিস না, মাথা ঘুরে যাবে। দিদি, আমরা কত উঁচুতে রয়েছি তাই না? হ্যাঁ ভাই, 6 তলা, কিন্তু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। ভিজে গিয়ে সর্দি কাশি হলে মা কিন্তু খুব বকবে। বকলে বকবে, জায়গাটা খুবই সুন্দর তাই না দিদি? মোটেই না। সামনে ধুধু ধান জমির ক্ষেত, খোলা মাঠ, কাছে পিঠে না আছে তেমন জনবসতি, না চোখে পড়ছে কোনো বাড়িঘর। বাবা বলেছে আমাদের স্কুলে ভর্তি করে দেবে। হ্যাঁ, সে তো ভর্তি হতেই হবে, এছাড়া উপায় কি? ফ্ল্যাটের ভেতর তখন স্বপন, অভয় এবং সুচন্দ্রা নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। মাঝে মধ্যেই তাদের কথোপকথনের টুকরো টুকরো সংলাপ বারান্দায় দাঁড়িয়ে থাকা অদিতির কানে ভেসে আসছে। ঠিক সেই সময় ভেতর থেকে সুচন্দ্রা অদিতি আর শুভময়ের নাম ধরে ডেকে উঠল। অদিতি, শুভ, বারান্দায় বৃষ্টির ছাট আসছে, কিন্তু ভিজে গিয়ে যদি জ্বর আসে না, তাহলে তোদের একদিন কি আমার একদিন। হ্যাঁ মা, যাই, জবাব দিল অদিতি। এরপর বাইরে এক ঝলক তাকিয়ে শুভময়কে বলে উঠল, তুই ভিতরে যা, আমি একটু বাদে আসছি। মা কিন্তু বকবে দিদি। ভাই, জায়গাটা আমার ভালো লাগেনি ঠিকই, তবে পরিবেশটা যেন রূপকথার কোনো একটা হারিয়ে যাওয়া পাতার এক টুকরো ধূসর জলছবি, ঠিক যেন সাদা কালোয় আঁকা একটা ল্যান্ডস্কেপ। ধুর, তুই কি যে বলিস না, কিছুই বুঝি না। উফ, তোকে অত বুঝতে হবে না, তুই যা তো, ভেতরে যা। আমি বারান্দার মেঝেতে একটু বসে গান শুনি, তারপর যাচ্ছি। ঠিক আছে দিদি। শুভময় ফ্ল্যাটের ভেতর চলে গেল। ভেতর থেকে তখনও টুকরো টুকরো কথা ভেসে আসছে। ফ্ল্যাটে নতুন রং করিয়েছেন দেখছি, বেশ ভালো, গাঢ় নীল। হ্যাঁ ম্যাডাম, আসলে বয়স বাড়লে একটু অতিরিক্ত যত্ন তো করতেই হয় নাকি, তা সেটা বাড়ির হোক বা শরীরের, কি বলেন? আচ্ছা, এখানে আমরা আর আপনি ছাড়া আর কারা রয়েছেন? দেখুন, জায়গাটা মূল বেহালা কানেক্টর, মানে ওই চৌরাস্তা থেকে অনেকটাই ভেতরে। তবে হ্যাঁ, কাজ চলছে। কয়েক বছর বাদে এই জায়গার ভোল পুরো পাল্টে যাবে। তখন দেখবেন এই ফ্ল্যাটগুলোর দাম এবং ভাড়া দুই বেড়ে যাবে। অনেকটা ভেতরে, তাই লোকে সেভাবে ভাড়া নিতে চায় না। আবার অনেকে ছিমছামভাবে প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসেন, তারা অবশ্য আসেন। আপাতত আপনারা যারা মিসেস গোমস রয়েছেন, ওনার স্বামীর মৃত্যুর পর উনি এক পোষ্যকে সাথে নিয়ে একাই থাকেন এই অ্যাপার্টমেন্টে।
আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, এগ্রিমেন্টটা দিন। অগ্রিম টাকাটা দিয়ে শৈশবুৎ সেরে বুকিংটা কনফার্ম করে দিই। সত্যি বলছি, আজ আপনি না নিতে এলে যে কি হতো। আরে না না, কৃতজ্ঞতা জানানোর কোনো প্রয়োজন নেই, এটা তো আমার কর্তব্য ছিল। ঠিক সেই সময় শুভময় বারান্দা থেকে মা মা করতে করতে সুচন্দ্রার কোমর জড়িয়ে ধরল। এ কি, তোর দিদি কই? দিদি বললে একটু পরে আসবে, আমাকে পাঠিয়ে দিল। উফ, তোর দিদিকে নিয়ে আমি আর পারি না, পুরো বাবার মতো হয়েছে। আহা, ও কিছুক্ষণ একা বসে সময় কাটাতে চাইছে, কাটাক না। বোধহয় বৃষ্টি দেখছে। আমাদের ওইদিকে এমন খোলামেলা জায়গা তো পাওয়া যায় না। এমন প্রাকৃতিক শোভা যদি মন ভরে দেখতে চায়, দেখুক না। তুমি আর ওকে বাধা দিও না। আমার কি, জ্বর বাঁধালে বুঝবে। ওইদিকে বারান্দার এক কোণে গুটিসুটি মেরে কানে হেডফোন লাগিয়ে লোহার গ্রিলের বাইরে আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে ফোনে চলতে থাকা একটি রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি লাইন আনমনে গুনগুন করে গেয়ে উঠল অদিতি। যদি আরো গাড়ি ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ যাহা চাই তুমি তাই গো, পরাণ যাহা চাই তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। তোমা ছাড়া এ জীবনে মোর কেহ নাই, কিছু নাই গো। পরের লাইনগুলো অদিতির গাওয়া নয়। বারান্দার এক কোণায় একটি মনুষ্য আকৃতির মিশকালো অবয়ব কখন যেন তারই অগোচরে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি অদিতি। তবে গানের পরবর্তী লাইনগুলো যে তারই মুখাশ্রিত সেটা স্পষ্ট তার কানে গিয়েছে। কান থেকে হেডফোন নিচে নামিয়ে অদিতি বলে উঠল, মা তুমি এখানে কখন এলে? একদম টের পাইনি। কোনো উত্তর ভেসে এলো না। অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না তাকে। পরনের শাড়ির আঁচল ঝোড়ো বাতাসে পতপত শব্দ করে উড়তে উড়তে ভেজা রেলিং ছুঁয়ে যাচ্ছে। মাথা নিচু করে কি যেন দেখে চলেছে সে। মেঝে থেকে উঠে দাঁড়ালো অদিতি। মা, নিচে কি দেখছো? আমার কথার উত্তর দিলে না যে? ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাটের ভেতর থেকে ভেসে এলো সুচন্দ্রার গলা। তাহলে সেই কথাই রইল স্বপনবাবু, মাসের 10 তারিখের মধ্যে আপনি ভাড়া পেয়ে যাবেন। আরে ঠিক আছে অভয়বাবু। আচ্ছা ম্যাডাম, আপনার যদি কোনো কিছু সমস্যা হয় নির্দ্বিধায় জানাবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। স্পষ্ট দরজা বন্ধ হওয়ার শব্দ কানে ভেসে আসছে। স্বপনবাবু চলে যাচ্ছেন। মা যদি ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকে তাহলে এখানে কে? এই যে, কে আপনি? ফ্ল্যাটের ভেতরে ঢুকলেন কি করে? হঠাৎ একটা গান ফাটানো বাজ আছড়ে পড়ল। বারান্দায় কোনো আলো লাগানো হয়নি, তাই ওই বিদ্যুতের স্বল্প আলোয় অদিতি যা দেখল তাতে তার সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে এলো। আস্তে কথা বলো অদিতি, ও জেগে যাবে, আর ও জাগলে। মোমের মতো সাদা এক শরীর, হাত পাগুলো সরু, মাথার চুল এলোমেলো, বাতাসের ঝাপটায় উড়ে চলেছে। কে তুমি? আমি
অদ্ভুতভাবে এক হাড় হিম করা হাসি হেসে উঠল সে। ঘরের ভেতর থেকে ভেসে এলো সুচন্দ্রার গলা। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, আদরে বাঁদর তৈরি হচ্ছে একেবারে। বাঁদর নয় মা, বাঁদরি। বারান্দার দিকে এগিয়ে আসছে একজোড়া পায়ের শব্দ। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে সেই মিশকালো ছায়া শরীর আবারও পৈশাচিক ভাবে হেসে বলে উঠল, ও সুখ দেখতে পারে না, ওর মনে বড্ড হিংসে, বড্ড রাগ। ও কাউকে বাঁচতে দেয় না, কাউকে না। কথাটা বলে অদ্ভুত দর্শন সেই নারী দুই হাত বাতাসে দুই দিকে প্রসারিত করল। মুখে এক নিস্তব্ধ হাসি ছড়িয়ে পড়েছে তার। তুমি কি করতে চলেছ? দাঁড়াও, দাঁড়াও বলছি। মুহূর্তের মধ্যে রেলিং এর উপর উঠে দাঁড়ালো সে। অনেক দেরি হয়ে গিয়েছে, তুমি আর কোনো কিছু বদলাতে পারবে না। পারলে এখান থেকে চলে যাও। পরের শব্দটা উচ্চারণ করার আগেই ফ্ল্যাটের ভেতর থেকে এক রাশ জমাট বাঁধা ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী কোথা থেকে যেন পাক খেতে খেতে হিংস্র শিকারী অক্টোপাসের মতো ওই রেলিং এর উপর দাঁড়িয়ে থাকা নারী শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। চোখের নিমেষে সেটি দুই হাত শূন্যে ভাসতে লাগলো। নমনীয় স্বর মুহূর্তের মধ্যে পরিণত হলো বজ্র কঠিন কণ্ঠস্বরে, মরবি, সবাই মরবি, আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে না। চোখের পলক ফেলতে না ফেলতেই সেই নারী বারান্দা থেকে সোজা নিচে ঝাঁপ দিল। তাকে বাঁচাতে কোনো কিছু না ভেবে ছুটে গেল অদিতি। বাতাসে ভাসতে থাকা শাড়ির আঁচল ছুঁয়ে গেল তার আঙুল। তারস্বরে চিৎকার করে উঠল অদিতি। বাতাসে ভাসতে থাকা শরীরটি একটু একটু করে তীব্র মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে ধূমকেতুর মতো এগিয়ে চলেছে। আর ঠিক তখনই অদিতি দেখতে পেল আরো এক দৃশ্য। ওই নারীর পায়ের কাছে ফুটে উঠেছে আরো এক অবয়ব। সে তার পা দুটো শক্ত করে চেপে ধরে রেখেছে। একবার দুই হাত দিয়ে ভালো করে দুটো চোখ কচলে নিল সে। না, ওই তো দেখা যাচ্ছে তাকে। অবয়বটি একটি পুরুষের, কিন্তু খানিক আগে এমন কাউকে সে দেখেনি এটা হলপ করে বলতে পারে। কি রে অদিতি, ওইভাবে নিচে কি দেখছিস? চিৎকারই বা করলি কেন? পেছনে ঘুরে তাকিয়ে দেখলো তার মা দাঁড়িয়ে রয়েছে, তার পাশে অভয়বাবু। কি হয়েছে মা? মা, বাবা, ওকে বাঁচাও। না, সরি, ওদের বাঁচাও। খানিক আগেই রেলিং থেকে নিচে ঝাঁপ মেরেছে। ওকে বাঁচাও? ওদের বাঁচাও? তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? খানিক সময় ওদের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে এতক্ষণ ধরে সে যা যা দেখেছে সবটা খুলে বলল সকলকে। সবটা শুনে ভ্রু দুটো কুঁচকে গেল অভয়বাবুর। তিনি নিজের মনে বিড়বিড় করে বলে উঠলেন, একই ঘটনা দুজনে দেখল। প্রথমে আমি সেই গর্তের উপর সে ওই পুরুষকে মাটিতে আছড়ে পড়তে দেখলাম, কিন্তু এও দেখেছি যে তার ঠিক নিচে এক মহিলার শরীর ছিল। এদিকে অদিতি এক নারীকে ঝাঁপ মারতে দেখেছে, অথচ মাটিতে পড়ার আগে তার পায়ের কাছে ফুটে উঠেছিল এক পুরুষ অবয়ব। আমরা দুজনে এই একই ঘটনার প্রত্যক্ষদর্শী, অথচ দুইজন দুই রকম ভাবে দুটি ভিন্ন চরিত্রের আত্মহননের ঘটনা করতে দেখলাম। কি হচ্ছে এসব? যতই ভাবছি মাথার ভেতরে সবটা কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। ওহ গড! কি ভাবছো? ওকে ভেতরে নিয়ে চলো। মেয়েটা অন্ধকারে কি দেখছে কি জানি। সুচন্দ্রার কথায় সম্বিত ফিরতে অভয়বাবু সকলকে নিয়ে ঘরের ভেতর ঢুকলেন। বারান্দার দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে আবছায়া অন্ধকারে আবারও ফুটে উঠল দুটি মিশকালো অবয়ব, একটি পুরুষের এবং অপরটি এক নারী। ডাইনিং হলের ভেতরের একটি নির্দিষ্ট স্থানে দেওয়ালে ঝোলানো একটি অয়েল পেন্টিং অজানা কারণে বেশ কয়েকবার দুলতে দুলতে একসময় স্থির হয়ে গেল। দেওয়ালে টাঙানো ওয়াল ক্লকে ঢং ঢং শব্দে 12টা বাজতেই কোনো এক অজানা কারণে ঘুমটা ভেঙে গেল সুচন্দ্রার। একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে যেন।
কোনো এক বাচ্চার খিলখিল হাসি। ফ্ল্যাটের 3টে ঘরের মধ্যে একটিতে সে এবং অভয়বাবু রয়েছেন, অন্য 2টি ঘরের মধ্যে একটিতে শুভময় এবং তার ঠিক পাশের ঘরটিতে অদিতি। হাসির আওয়াজটা তো মনে হচ্ছে শুভর ঘর থেকে ভেসে আসছে। এত রাতে সে কি করছে? তার তো ঘুমিয়ে থাকার কথা। দরজাটা খুলে বাইরে পা দিতে ডিম লাইটের আলোটা বেশ কয়েকবার জ্বলতে নিতে লাগলো। এই ফ্ল্যাট আর এখানকার ইলেকট্রিসিটি দুটোই কোনো কাজের নয়। ও ঘুমাচ্ছে, থাক, আর ডাকবো না। আমি বরং গিয়ে দেখে আসি। দরজাটা আলতো করে ভিজিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো সে। ঠিক সেই সময় হঠাৎ বারান্দার দিকে চোখ গেল তার। সেখানে কেউ যেন ঠায় দাঁড়িয়ে রয়েছে। এত রাতে ওখানে কে? অদিতি না ঘুমিয়ে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে নাকি? এই দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি পাগল হয়ে যাব। একটা সারা রাত না ঘুমিয়ে ঘরের ভেতর খেলা করছে, আর একটা বারান্দায় দাঁড়িয়ে। বারান্দা যাওয়ার দরজাটা হাট করে খোলা রয়েছে। জলো বাতাসে উড়ে চলেছে দাঁড়িয়ে থাকা মেয়েটির চুল। 2 পা সামনের দিকে বাড়াতেই হঠাৎ ঝনঝন শব্দ করে একটি ফটো ফ্রেম মাটিতে আছড়ে পড়ল। আরে এটা কি? এটা তো আগে দেখিনি। ফটো ফ্রেমটাকে সযত্নে সোফায় রেখে দেওয়ালের দিকে চাইল সে। গোটা ফ্ল্যাট রং করা হলেও দেওয়ালের এই সামান্য অংশটুকুর খানিকটা জায়গা কেমন যেন বিবর্ণ, রং চটা। তার মধ্যে দেওয়ালের ঠিক মাঝে বড্ড বেমানান ছোট্ট একটা গর্ত। এ কি? স্বপন বাবু এই গর্তটা না বুঝিয়ে, এমনকি রঙও না করে, তার উপরে পেরেক ঠুকে ছবি টাঙিয়ে দিয়েছেন কেন? অদ্ভুত এই আচরণের কারণ তো বুঝলাম না। যাকে কাল জিজ্ঞেস করে নেব ক্ষণ। এখন অদিতির কাছে গিয়ে দেখি ব্যাপারটা কি। এমনিতে বাপ বেটি মিলে কি সব দেখছে না দেখছে, সেগুলো শুনলে তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। এক পা করে বারান্দায় গিয়ে মেয়েটির ঠিক পেছনে দাঁড়িয়ে প্রশ্ন করল সুচন্দ্রা। অদিতি, এত রাতে একা একা এখানে কি করছিস তুই? ঘুমাসনি? অদ্ভুত এক পৈশাচিক কণ্ঠে ঘাড় না ফিরিয়ে ভীষণ কর্কশ গলায় শুধু একটাই শব্দ বলে উঠল, অপেক্ষা। তোর কি হয়েছে অদিতি? গলাটা এমন লাগছে কেন? ঠান্ডা লাগিয়েছিস তাই না? পই পই করে বলেছিলাম ভেতরে গিয়ে বস। আমার কথা কেউ শুনলে তবে তো। শুনবে, সব শুনবে। ওরা শুনতে বাধ্য। কারা শুনতে বাধ্য? ওরা যারা তোমার বড্ড আপনজন। ওরা ঠিক শুনবে যখন সত্যিটা জানবে। কিসের সত্যি? কেমন সত্যি? আমি তো কিছুই বুঝতে পারছি না। জীবনের একমাত্র সত্যি। মৃত্যু কখন কিভাবে আসবে কেউ জানে না। কি সব যাতা বলে চলেছিস অদিতি? আয় আয় ভেতরে আয় দেখি। রাত কত হয়েছে দেখেছিস? এই বলে হাতটা স্পর্শ করতেই যেন বিদ্যুতের ঝটকা খেল সুচন্দ্রা। এ কি? তোর হাত তো বরফের মতো ঠান্ডা। এত ঠান্ডা যে আমার শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। একটা অদ্ভুত কটকট শব্দে এতক্ষণে যেন সম্বিত ফিরল তার। মেয়েটির মাথাটা ধীরে ধীরে পিঠের দিকে ঘুরে যাচ্ছে। ডাইনিং হলের স্বল্প আলোয় যেন তার মুখটা আলো আধারির মধ্যেও স্পষ্ট ফুটে উঠেছে। তার কপাল ফেটে রক্ত ঝরছে। চোখের মনির জায়গাটা কোনো জীবিত প্রাণীর হতেই পারে না। হেল্প মি প্লিজ। ততক্ষণে এক লাফে পেছন দিকে সরে এসেছে সুচন্দ্রা। কে তুমি? আমি সুচরিতা। অদ্ভুত এক কর্কশ গলা শোনা গেল। সে একবার ঘরের ভেতরটা উঁকি মেরে চাইল। সে যেটা লক্ষ্য করেছে সুচন্দ্রা এখনো সেটা দেখেনি। দেওয়ালের ওই ছোট্ট ছিদ্রের মধ্যে থেকে গল গল করে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। ধীরে ধীরে বাতাসে ভেসে উঠেছে এক কালো জমাট বাঁধা অন্ধকার। শূন্যে ধিকি ধিকি জ্বলছে 2টি সাদা আলো। সুচন্দ্রার সামনে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত দর্শন নারী শরীরটা
এইবার যেন বেশ ভয় পেল। সাবধান করতে চেয়েছিলাম, তোমার স্বামীকে, তোমার মেয়েকে আমরা দেখা দিয়েছিলাম। ওই যে ও আসছে, ওর কাছে আমরা নিরুপায়। সময় থাকতে পালাও পালাও। তার আঙুলের ইশারায় ধীরে ধীরে সুচন্দ্রা ঘাটটা ঘোরাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে দুই হাত দুই দিকে ছড়িয়ে শটান রেলিংয়ের কিনারা ডিঙিয়ে চোখের সামনে নিচে ঝাঁপ মারল সে। না না, এসব সত্যি হতে পারে না, কিছুতেই পারে না। ঠিক সেই মুহূর্তে কানের সামনে বাতাসে ফিসফিসিয়ে কেউ যেন বলে উঠল, সত্যি, সব সত্যি। ডাইনিং হলে বাতাসে ভাসতে থাকা কালো দীর্ঘ ছায়া শরীরটা বাতাসে ভাসতে ভাসতে সুচন্দ্রার ঘরের দিকে এগিয়ে যেতেই দরজাটা যেন আচমকাই একবার খুলে গিয়ে পর মুহূর্তে সজোরে বন্ধ হয়ে গেল। আঙ্কেল, তুমি না খুব ভালো। জানো, এখানে আমার একটাও বন্ধু নেই। তুমি আমার বন্ধু হবে, আমায় গল্প শোনাবে, আমার সাথে খেলবে। হ্যাঁ, খেলবো বাবা, নিশ্চয়ই খেলবো। কি মজা, কি মজা। সজোরে হাততালি দিয়ে বলে উঠল শুভময়। তবে যার উদ্দেশ্যে কথাগুলো বলল সে বিছানার একদিকে বসে রয়েছে, ঘাটটা একদিকে কাত করা, মাথার মাঝখানটা ফেটে গিয়ে সেখান থেকে জমাট মাথা রক্ত কপালে এসে জমা হয়েছে তার। পরনের শার্ট শতছিন্ন, চোখের মনির রং ফ্যাটফ্যাটে সাদা, অপার্থিব এবং মনুষ্যচিত সাধারণ চোখে না হলেও তার প্রাণহীন চোখ দুটো যেন বড়ই বিষণ্ণ। ঠোঁটের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কেউ যেন নিপুণ হাতে সেলাই করে দিয়েছে। তবুও সে কথা বলছে, অন্তত বলার চেষ্টা করছে। তার প্রতিটি শব্দ খানিকটা জোর করে উচ্চারণ করার সময় ঠোঁট কেটে বেরিয়ে আসছে রক্ত। শুভময় আবদারের সুরে বলে উঠল, আচ্ছা আঙ্কেল, তোমার নাম কি? খানিকক্ষণ কি যেন ভেবে নিয়ে অদ্ভুত দর্শন সেই পুরুষটি বলে উঠল, তুমি আমায় অনুভব আঙ্কেল বলেই ডেকো শুভময়। আমি শুভ, তুমি অনুভব। আমাদের ফ্রেন্ডশিপ খুব ভালো জমবে, বলো? হ্যাঁ, তবে যতক্ষণ না সে আসছে। কে আঙ্কেল? কথাগুলো যেন বহু দূর থেকে ভেসে আসছে। ঠিক এমন গলায় সে বলে উঠল, একটা দুষ্টু আন্টি শুভময়। সে বুঝি তোমায় মেরেছে, তাই তোমার মাথায় এত রক্ত? আমি বাবাকে বলে তাকে পুলিশে ধরিয়ে দেব, তুমি দেখো। আবেগে তার দুই চোখ ছাপিয়ে জল চলে এলো। এমনও হয় যেই হৃৎপিণ্ড আর ধুকপুক করে না, যেই অনুভবের কোনো অনুভূতি আজ আর কাজ করে না, তারও চোখে জল আসে। এ কি আঙ্কেল, তুমি কাঁদছো কেন? বিবর্ণ সাদাটে রুক্ষ মৃত খসখসে চামড়ার উপর আলতো করে হাত বুলিয়ে বলে উঠল শুভময়, কই না তো, আমি কাঁদছি কই? শুভময়, তুমি বড্ড ভালো। আমি আর আমার সুচরিতা থাকতে ওই শয়তানকে কোনোভাবে তোমাদের ধারে কাছে ঘেঁষতে দেব না, আমি কথা দিলাম। শেষের এই কথার মধ্যে অদ্ভুত একটা জাদু ছিল যেন। শুভময় কি বুঝে ওর কোলে মাথা রাখল, আর ঠিক তখনই দরজাটা খোলার শব্দ কানে এলো। শুভময়, গলাটা তারা চেনে। ধীরে ধীরে অনুভবের সমস্ত শরীর অস্বচ্ছ অবয়বে পরিণত হতে লাগলো, ঠিক যেন স্বচ্ছ কাঁচের গায়ে পড়া বৃষ্টির ফোঁটা, ঝাপসা, ঘোলাটে, বর্ণহীন। ধীরে ধীরে সে বাতাসে মিলিয়ে যাচ্ছে। দরজার কাছে স্পষ্ট ফুটে উঠেছে আরো এক নারী অবয়ব, সুচন্দ্রা। ওই ঘটনার পর সে প্রথমেই তার ছেলেকে দেখতে এসেছে। ভয়ের রেশ এখনো তার চোখে মুখে লেগে রয়েছে, তবুও মাতৃসত্তার টান যে বড়ই অমোঘ টান। পেছনে ফিরে সে কিছুই দেখেনি, শুধু
শুনেছে শুধু বাতাসের ঝাপটায় দরজা বন্ধ হওয়ার শব্দ, তাই খুব বেশি গুরুত্ব দেয়নি সে। আমি আবার আসবো শুভময়, আমি আবার আসবো। বাতাসে এই কটা শব্দ শুভময়ের কানে ভেসে আসতে আসতে সে ডুকরে কেঁদে উঠে বলল, তুমি কোথায় যাচ্ছ অনুভব আঙ্কেল? কোথায় তুমি? ঘরের ভেতর পা দিতেই সুচন্দ্রার সারা শরীর জুড়ে অদ্ভুত রকমের এক শিরশিরানি অনুভব হলো। ঘরের ভেতরটা প্রচণ্ড ঠান্ডা, তবুও যতটা পারল নিজেকে নিয়ন্ত্রণে রেখে সে শুভময়কে প্রশ্ন করল, এত রাতে তুই তুই একা একা কার সঙ্গে কথা বলছিলি শুনি? একা কই মা, আমার সাথে তো আঙ্কেল ছিল, কত খেললো, গল্প করলো। জানো মা, আঙ্কেলের না খুব লেগেছে। কে একটা আন্টি, সে খুব বাজে, আঙ্কেলকে খুব মেরেছে। আঙ্কেল? কোথায় আঙ্কেল? কি নাম তার? ওর নাম অনু অনু হ্যাঁ মা, মনে পড়েছে, অনুভব আঙ্কেল। অনুভব? ওইদিকে সুচরিতা, এরা কারা? এরা কি আমাদের কোনো ক্ষতি চায় নাকি কিছু বলতে চায়? না, কিছুই বুঝতে পারছি না আমি। কি হলো মা, তুমি কি আমার উপর রাগ করেছো নাকি আঙ্কেলের উপর? না, কিছু না, আমি কারোর উপর রাগ করিনি, শুধু জানতে চাই এখানে ঠিক ঘটছেটা কি। সেই গাড়ি দুর্ঘটনার সময় থেকে শুরু হয়েছে। ঠিক আছে চল, তোকে একা ঘুমোতে হবে না, আজ রাতে আমি তোর সাথে এখানেই থাকবো। ছলাৎ ছলাৎ শব্দেই নিজের চোখে মুখে বাথরুমের বেসিন থেকে জল দিয়ে কমোডের ফ্ল্যাশটা চালিয়ে দিল অদিতি। চোখ বন্ধ করার পর থেকে একের পর এক নানান দুঃস্বপ্ন বারবার ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে তার। সবকিছুর একটা শেষ আছে। এইভাবে নতুন একটা জায়গায় কতদিন থাকা যায়? একটা রাতের মধ্যে আতঙ্কের একের পর এক মহড়া পার করতে করতে আমি ক্লান্ত। সবটাই কি ভ্রম? না, এখানে কিছু তো একটা ঘটছে, নিশ্চয়ই ঘটছে। নিজের মনে কথাগুলো বলতে বলতে নিজের ঘরের দিকে ফিরতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বাথরুমের আলো বার কয়েক দপদপ করে উঠল। বেসিনের ওপর দেওয়ালে লাগানো অস্বচ্ছ ঘষা কাঁচের আয়নায় ফুটে উঠল এক অবয়ব। তার মাথার কালো চুল বেয়ে গড়িয়ে নামছে টাটকা লাল রক্ত। সারা শরীর যেন বেঁকে চুড়ে ধনুকের ছিলার মতো হয়ে গিয়েছে তার। মুখ দিয়ে বেরিয়ে আসছে অস্পষ্ট বোবা একটা শব্দ, খানিকটা যান্ত্রিক, খানিকটা পৈশাচিক, ঠিক যেন এক টানা ঘুরতে থাকা কোনো যন্ত্রের বো বো শব্দ। ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছে সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া দুটি বিবর্ণ হাত। অদিতি! অদ্ভুত ঠান্ডা একটা হিমেল স্পর্শ ঠিক তার ঘাড়ের কাছে অনুভব করল অদিতি। তারই সাথে বাতাসে ভেসে আসা তারই নাম। কে বলার সময় কপাল বেয়ে এক ফোঁটা ঘাম মাটিতে টপ করে পড়ল তার। বেসিনের কলটা আচমকা খুলে গিয়ে সেখান থেকে হুড়মুড়িয়ে জল পড়তে লাগলো। ধীরে ধীরে ঘাটটা পেছন দিকে ঘোরাতে সে আতঙ্কে চিৎকার করে পেছনে সরে এলো। সে দেখতে পেল দুটি সাদা হাত ওই আয়নার ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছে। এক অস্পষ্ট শরীরী অবয়ব ধীরে ধীরে দুই হাত পায়ে ভর করে অস্বচ্ছ ঘোলাটে কাঁচের ভেতর থেকে একটু একটু করে বাইরে বেরিয়ে আসছে। ভীষণ ভয় পেল সে। কোনো মতে দরজা খুলে সে ছুটে গেল মূল দরজার দিকে। বাথরুমের ভেতর থেকে ফোঁটা ফোঁটা জলের ধারা বাইরে বেরিয়ে আসছে। না, আর দেরি করল না সে। বাথরুমের দরজাটা ক্যাচ শব্দ করে খুলে যেতেই সে প্রাণপণে করিডোর ধরে তার ভাইয়ের ঘরের দিকে ছুটে চলল। সুচন্দ্রা, রাত বিরেতে কি শুরু করলে বলো দেখিনি? হ্যাঁ, তোমায় তো এত ওয়াইল্ড আগে কখনো দেখিনি। খেলা সবে তো শুরু প্রিয়, এত তাড়াতাড়ি হেরে গেলে চলবে? রাত তো এখন অনেক বাকি। অন্ধকারে অভয়বাবুর লোম শরীর জুড়ে আঙুল বুলিয়ে চলেছে সে।
বন্য আদিম ঘ্রাণ মেখে ওই আকাশের নিশ্চুপ চাঁদটাও যেন থম মেরে রয়েছে। হঠাৎ একটি পাতলা ঠোঁটের গরম স্পর্শ পেলেন অভয়বাবু। করো কি? আজ আমি কিচ্ছু শুনবো না, তবে তোমার প্রতিবাদের সুর কড়া হলে সুঁচ সুতো দিয়ে ঠোঁট দুটো সেলাই করে দেব। কি? আজ আর কোনো কথা নয়, আমায় আলিঙ্গন করো, তোমার বুকের মাঝে আমায় শক্ত করে চেপে ধরো। অন্ধকারে বিছানায় শুয়ে থাকা অভয়ের ওপর বসে আদিম সঙ্গমের ভঙ্গিমায় ক্রমাগত শরীরটা আন্দোলিত করতে লাগলো সে। উভয় মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো তীব্র কাম উদ্দীপক শীতকারের শব্দ। আর ঠিক তখনই ঘরের দরজাটা হাট করে খুলে গেল। অভয়, এটা তুমি কি করছো? ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে সুচন্দ্রা, তার ঠিক পাশে অদিতি এবং শুভময়। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে অদিতির সাথে সাথে শুভময়ের দুই চোখ চেপে ধরে পেছনে ঘুরে গেল। আর ঠিক তখনই জ্বলে উঠল ঘরের আলো। মুহূর্তের মধ্যে সুচন্দ্রা দেখতে পেল এক ফালি চাদর যেন খাড়া হয়ে অভয়বাবুর ওপর শূন্যে ভেসে রয়েছে। চাদরের ভেতর দপদপ করে জ্বলছে একজোড়া সাদা আলোক বিন্দু। ক্ষণিকের মধ্যে সেই চাদর আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বিছানায় খসে পড়ল। এক রাশ তীব্র ঝোড়ো বাতাস কোথা থেকে যেন ঘরের ভেতর প্রবেশ করে ঠিক তাদের কানের সামনে দিয়ে বাইরে বেরিয়ে এলো। আর ঠিক সেই মুহূর্তে শোনা গেল এক তীব্র কান ফাটানো চিৎকার। ঘরের আলোগুলো আবারও দপদপ করে কাঁপতে লাগলো। কোনো মতে পরনের কাপড় গায়ে গলিয়ে হাঁপাতে হাঁপাতে অভয়বাবু বলে উঠলেন, তুমি তুমি এতক্ষণ বাইরে ছিলে? তাহলে আমার সাথে কে ছিল? জানি না, আমি কিছু বুঝতে পারছি না। এরপর সে কি দেখেছে, তার ছেলে এবং মেয়ের সাথে কি কি ঘটেছে, সবকিছু সবিস্তারে বলে গেল সুচন্দ্রা। স্বপনবাবু নিশ্চয়ই কোনো কিছু গোপন করেছেন, আমাদের সবটা জানতে হবে। আমাদের এক্ষুনি এই মুহূর্তে তার সঙ্গে দেখা করতে হবে, করতেই হবে। তারা ছুটে চলল দরজার দিকে। দরজার পাল্লা ধরে বেশ কয়েকবার টান দিল তারা। না, খুলছে না, কিছুতেই খুলছে না। এবার কি হবে অভয়? সুচন্দ্রা, ভয় পেও না, আমাদের কিচ্ছু হবে না। শুভময় ডুকরে কেঁদে উঠতেই তাকে কোলে তুলে নিল অদিতি। ভয় পাস না, আমাদের কিচ্ছু হবে না, দেখিস। কি অদ্ভুত তাই না অভয়? দরজাটা যেন দেওয়ালের সঙ্গে কেউ গেঁথে দিয়েছে। হঠাৎ দেওয়ালে সেই ছোট্ট ছিদ্রর দিকে চোখ গেল অদিতির। সে দেখতে পেল হঠাৎ করেই যেন সেই ছিদ্র বাড়তে বাড়তে বিরাট আকারের এক গর্তের সৃষ্টি করছে। ঠিক যেন কালো রঙের শিরা উপশিরা বাড়তে বাড়তে গোটা শরীরটাকে গ্রাস করে নিচ্ছে। জানলা দরজার পাল্লা ক্রমাগত খুলছে বন্ধ হচ্ছে। সেই বিরাট ফাটল থেকে বেরিয়ে আসছে একরাশ কালো ধোঁয়া। ধীরে ধীরে সেটি বাইরে বেরিয়ে এসে বাতাসে ভাসতে ভাসতে তাদের দিকে এগিয়ে আসছে। ও আসছে, ও আমাদের ছাড়বে না, ও আসছে। সুচন্দ্রার কথা শুনে খিলখিল শব্দে হেসে উঠল সেই নারী। আমাকেও যে ছাড়েনি, আমার পেটের বাচ্চাকে অবৈধ ঘোষণা করে দিনের পর দিন আমার উপর অকথ্য অত্যাচার চালিয়েছে সে। আর এক রাতে এই দেওয়ালের মধ্যে আমার মাথা ঠেসে ধরে কপালের ঠিক মাঝ বরাবর পেরেক ঠুকে অমানবিকভাবে আমায় হত্যা করেছে। টানা 3 দিন আমার মৃত লাশ ওই একই জায়গায় পেরেক বিদ্ধ অবস্থায় দাঁড়িয়েছিল। আমার পেটের সন্তান খাবার না পেয়ে শেষে আমারই পেটের নাড়ি ভুড়ি কামড়ে ছিঁড়ে খেয়েছে। তবে শেষ রক্ষা হয়নি। টানা 3 দিন পর সেও আমার পেটের ভেতর মারা গিয়েছে। তবে সে ফিরে এসেছিল। আমার পেট চিরে আমার সন্তানকে নিজের চোখে মৃত অবস্থায় দেখে মনের সন্তুষ্টি করতে চেয়েছিল। দিইনি, তাকে আমি সেই সুযোগ দিইনি। শেষ করে ফেলেছিলাম। সুখী পরিবারকে আমি সহ্য করতে পারি না, তোদের আমি যেতে দিতে পারি না। সুচরিতা, অনুভব আঙ্কেল। নাম দুটো সুচন্দ্রা এবং অদিতির কোলে থাকা শুভময়ের মুখ থেকে বেরিয়ে আসতেই
সেই মিশকালো ধোঁয়াটে অবয়বের দুটি হাত দুই দিক থেকে শক্ত করে দুজনে চেপে ধরল। পালাও পালাও তোমরা, একে বেশিক্ষণ ধরে রাখার ক্ষমতা আমাদের নেই, বলে উঠল সুচরিতার অশরীরী সত্তা। একটা অদ্ভুত ক্যাচ শব্দ করে এতক্ষণ ধরে বন্ধ হয়ে থাকা দরজাটা খুলে যেতেই তারা একে একে ছুটে চলল। ক্রমাগত ঘর ঘর একটা শব্দের সাথে কোনো কিছু আঁচড়ানোর শব্দ কানে যেতে ঘুমটা ভেঙে গেল মিসেস গোমসের। শ্যাডো, এত রাতে শ্যাডো এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? কথাগুলো নিজের মনে বিড়বিড় করতে করতে বিছানা ছেড়ে উঠে বসলেন তিনি। এক হাতে হাতড়াতে হাতড়াতে ওয়াকিং স্টিকটা তুলে নিয়ে ডাইনিং হলের দিকে এগিয়ে গেলেন। শ্যাডো, শ্যাডো, where are you বেটা? প্রত্যুত্তরে একটা ঘেউ ঘেউ শব্দ শুনে দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। এসো, এদিকে এসো, কাম হিয়ার মাই চাইল্ড। অবাধ্যভাবে তবুও তার কোনো কথায় কান না দিয়ে কুকুরটি বারংবার দরজা আঁচড়াতে লাগলো। হঠাৎ দরজার শিকলটা দাঁত দিয়ে টেনে খুলে যেতেই দরজার লক দুই পা খাড়া করে ধারালো নখ দিয়ে সরিয়ে দিয়ে বারান্দা দিয়ে প্রবল বেগে ধেয়ে চলল। শ্যাডো, শ্যাডো, কোথায় গেলি? দরজার বাইরে দাঁড়িয়ে শূন্য চোখ দুটি মেলে কি যেন দেখার চেষ্টা করলেন তিনি। ডাকটা উপর থেকে ভেসে আসছে, কিছু তো একটা নির্ঘাত ঘটেছে। লাঠি ঠুকতে ঠুকতে তিনিও শব্দ অনুসরণ করতে করতে সিঁড়ি বেয়ে ওপরের দিকে এগিয়ে চললেন। ছাড়, ছাড় আমায়, আমি কাউকে বাঁচতে দেব না, ছাড় আমায়। এদের তুমি মুক্তি দাও, অনেক তো হলো, আর কত? আমাদেরও শেষ করেছো তুমি, কিন্তু তবুও আমরা তাদের দেখা দিয়ে বারবার সাবধান করতে চেয়েছিলাম। ভুল করেছিস, বড্ড ভুল করেছিস। এক ধাক্কায় দুজনকে দুই দিকে ছিটকে ফেলে সে তীব্র গতিতে হাওয়ার বেগে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। করিডোর জুড়ে ছুটে চলেছে তিনজন। থামা যাবে না, সামনেই সিঁড়ি। নিচে চলো, ফাস্ট, বলে উঠলেন অভয়বাবু। তারা সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো এক তীব্র পাশবিক গর্জন। এক মিশকালো ধোঁয়াটে অবয়ব অ্যাপার্টমেন্টের সিলিং বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। ঠিক সেই মুহূর্তে তাদের কানে ভেসে এলো একটা ঘেউ ঘেউ শব্দ। রকেটের মতো ক্ষিপ্র গতিতে সিঁড়ি বেয়ে এক লাফে তাদের মাঝে এসে দাঁড়ালো বিরাট প্রমাণ সাইজের একটি কুকুর। তারা দেখতে পেল অদ্ভুতভাবে সেই ধোঁয়াটে অবয়ব ধীরে ধীরে পেছনে সরতে শুরু করেছে। সে ভয় পেয়েছে, ভীষণ ভয় পেয়েছে। ফ্ল্যাট নাম্বার 303-এর সামনে এসে উপস্থিত হতেই দুই জোড়া সাদা হয়ে যাওয়া ফ্যাকাশে হাত সেই আবছায়া কালো অবয়বকে ঘরের ভেতর টেনে নিল। সশব্দে বন্ধ হয়ে গেল ফ্ল্যাটের দরজা। আপনি বলবেন নাকি আমি বলবো স্বপন বাবু? না মানে মিসেস গোমস, আমি ঠিক বুঝতে পারেননি, তাই তো? তাহলে পুলিশটা কি তারাই না হয়? আমায় ক্ষমা করবেন, আমার যে কিছুই করার ছিল না। মিথ্যে কথা বলবেন না, মিথ্যে বললে আমার এই কুকুর এই মুহূর্তে আপনার গলার নলি টেনে ছিঁড়ে নেবে। না 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 না, আমি বলছি, আমি সবটাই বলছি। জানলা দিয়ে সূর্যোদয়ের প্রথম আলো স্বপনবাবুর ফ্ল্যাটে এসে প্রবেশ করেছে। ঘরের ভেতর তখন উপস্থিত রয়েছে মিসেস গোমস, অভয়বাবু, সুচন্দ্রা, অদিতি, শুভময় এবং অদিতির পায়ের সামনে গুটিসুটি মেরে বসে রয়েছে শ্যাডো। টেবিলের ওপর থেকে কাঁচের গ্লাস তুলে নিয়ে ঢকঢক শব্দে খানিকটা জল খেয়ে নিয়ে খানিক ধাতস্থ হলেন স্বপনবাবু। দেখুন, আমি জানি আমি অপরাধী, কিন্তু কিন্তু আমি যে অপারক। স্বপনবাবু, আমরা সত্যিটা জানতে চাই। ফ্ল্যাটের সমস্যা আছে জেনেও আপনি ভাড়া দেন কোন সাহসে? না, আসলে এমনটা যে
আবারও ঘটবে আমি বুঝতে পারি না অভয়বাবু, বিশ্বাস করুন। থামুন আপনি, এই ঘটনা বরং আমি বলি। সালটা 2003। তখন সবে মাত্র এই বহুতলা আবাসনের নির্মাণের কাজ শেষ হয়েছে। আমি এবং আমার স্বামী এখানকার একটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার পরপরই একটি বাঙালি পরিবার এখানে উঠে আসে। পরিবার বলতে স্বামী আর স্ত্রী। স্বামীর নাম অলোকেশ এবং মেয়েটির নাম নিহারিকা। মেয়েটি বড়ই অভাগী ছিল জানো। বিয়ের 5 বছর বাদেও সে গর্ভ ধারণ করতে পারেনি, আর সেটাই হলো সবচেয়ে বড় কাল। নিহারিকা কলেজে পড়ার সময় অকাল্ট কালচার নিয়ে পড়াশোনা করেছিল। সে জেনেছিল যখন ঈশ্বর মুখ ফিরিয়ে নেন তখন শয়তান সাধকের সকল ইচ্ছে পূর্ণ করে। সে রীতিমতো উঠে পড়ে লাগলো। স্বয়ং শয়তানকে কালো তন্ত্রের দ্বারা আমন্ত্রণ জানিয়ে তার স্বামীর অনুপস্থিতিতে রাতের পর রাত শয়তানের সাথে সঙ্গমে মজে উঠল। এরপর তার পেটে সন্তান এলো এবং তারপরেই শুরু হলো এক অনন্য কালো অধ্যায়, যার সাথে না চাইতেও আমরা জড়িয়ে পড়েছিলাম। এরপরের ঘটনা আমিই বলছি। নিহারিকার পেটে তখন স্বয়ং শয়তানের সন্তান। বিষয়টা মোটেই ছেলেখেলা নয়। আমাদের সনাতন ধর্মের নানান মহাকাব্যতে বিভিন্ন মহিষী নারী, যেমন ধরুন এই পাণ্ডবদের জননী কুন্তী, তিনিও তো দেবতাদের আহ্বান জানিয়ে তাদের সাথে সঙ্গম করে 3 পুত্রের জন্ম দিয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। কারণ পাণ্ডু রাজা ছিলেন নপুংসক, সন্তান জন্ম দিতে অক্ষম ছিলেন তিনি। ঠিক একইভাবে ভিন্ন পদ্ধতিতে নিহারিকা শয়তানকে আহ্বান জানিয়ে গর্ভবতী হয়েছিলেন। কিন্তু তারপরেই বিপদ নামে। ধীরে ধীরে নিহারিকা নিজেও এক শয়তানে রূপান্তরিত হতে থাকে। এদিকে অলোকেশবাবু নিজের স্পার্ম কাউন্ট টেস্ট করাতে দিলে রিপোর্ট নেগেটিভ আসে। এমন অবস্থায় স্ত্রীর সন্তান ধারণ স্বাভাবিকভাবেই তার মনেও সন্দেহ জাগায়। নিহারিকা was possessed by some demonic entity. রাত নামলে সে পাগলের মতো চিৎকার করত, দেওয়ালে মাথা ঠুকতো, বিড়বিড় করে দুলতে দুলতে অজানা ভাষায় কার সাথে যেন কথা বলে যেত। তার পেটে অসহ্য যন্ত্রণা হতো। সে বলতো তার সন্তান নাকি তার পেটের নাড়ি ভুঁড়ি চিবিয়ে খেয়ে চলেছে। সে এক নিদারুণ যন্ত্রণা। আমার স্বামী আগে চার্চের ফাদার ছিল। এক্সরসিজমের নানান পদ্ধতি তারও জানা ছিল। সেই রাত আমার আজও মনে পড়ে। নিহারিকাকে শয়তানের হাত থেকে মুক্ত করার সময় আমার স্বামী সেবাস্টিয়ানকে নিহারিকা ওই রেলিং থেকে চুঁড়ে মাটিতে ফেলে দেয়। রাগে শোকে পাথর হয়ে অলোকেশ বাবু তার মাথা দেওয়ালে ঠেসে ধরে এক্সরসিজমের বাকি মন্ত্র পাঠ করে তার কপালের ঠিক মাঝ বরাবর একটি বড় পেরেক ঢুকে দেয়। স্পটেই নিহারিকার মৃত্যু ঘটে। তবে সেই কষ্ট তিনিও বেশি দিন বুকে চেপে থাকেননি। নিজের অফিসে লাইসেন্সড রিভলভার দিয়ে নিজের কপালে শুট করেন। তাই দেওয়ালে অমন একটা গর্ত আজও রয়ে গিয়েছে মিসেস গোমস। হ্যাঁ অদিতি, ওই গর্ত আজ পর্যন্ত কেউ ভরাট করতে পারেনি। পরবর্তীকালে ওই গর্ত জন্ম দিয়েছে এক পোর্ট হোলের। পোর্ট হোল এমন এক মাধ্যম বা আয়াম যার দ্বারা অন্ধকার জগতের সাথে ইহলোকের সম্পর্ক স্থাপন করা যায়। এক কথায় বলতে গেলে নরকের
দরজা। এরপর কি হলো মিসেস গোমস? ওই ঘটনার পর ঘরটা তালা বন্ধ অবস্থায় পড়েই ছিল। বেশ কিছু বছর পর সেখানে উঠে এলো এক নবদম্পতি। অনুভব আর সুচরিতা, তাই তো? তোমাদের অনুমান সঠিক। তোমরা তাদের দেখেছো এবং তোমাদের কথা শুনে মনে হচ্ছে এখানে আসার সময় থেকে ওরা নানানভাবে তাদের নিজেদের অবস্থার কথা নানান ঘটনার মাধ্যমে দিয়ে বুঝিয়ে বাধা দিতে চেয়েছে। এমনকি তার হাত থেকে তোমাদের বাঁচাতেও চেয়েছে। বয়সের সাথে সাথে আমার দুই চোখ অকাল অন্ধত্ব গ্রাস করেছে, কিন্তু তবুও আমি হলফ করে বলতে পারি তোমাদের আসার দিন রাতে সুচরিতার আত্মা আমার সাথে যোগাযোগ স্থাপন করে কিছু বলতে চেয়েছিল, কিন্তু খুব সম্ভবত নিহারিকার আত্মা তাকে আমার কাছে অবধি পৌঁছতে দেয়নি। নিহারিকার পেরেক বিদ্ধ লাশ টানা 3 দিন একইভাবে পড়েছিল। এক রাতে তার স্বামী এসে তার মৃত শরীরের পেট কেটে তার সেই মৃত সন্তানের ভ্রূণকে বাইরে টেনে বের করে নিয়ে এসে দেখতে চেয়েছিল শয়তানের সন্তান তখনও মৃত নাকি জীবিত। এরপরেই অবশ্য সে আত্মহত্যা করে। কিন্তু একটা বিষয়ে ঠিক বুঝলাম না মিসেস গোমস। কি অভয় বাবু? এত পাওয়ারফুল এন্টিটি সামান্য একটা কুকুরকে দেখে ভয় পেল কেন? তোমাদের মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পাণ্ডবদের স্বর্গের রাস্তা কে দেখিয়ে নিয়ে গেছিল মনে আছে? সেই কুকুরকে জানো? ধর্মের পথে কর্মের চক্র। কর্মফল ঠিক করে আমরা কোথায় যাব, স্বর্গ না নরক। তাই তাকে অপশক্তিও কিঞ্চিত ভয় পায় বই কি, কারণ সে তাদের দেখতে পারে, তাদের অস্তিত্ব টের পায়, এমনকি সাময়িকভাবে তাদের বাধাও দিতে পারে। তবে এই খেলা এখানেই শেষ নয়। কিন্তু সুচরিতা এবং অনুভবের মতো গুড স্পিরিট যেখানে রয়েছে, নিহারিকা সহজে আর কারোর ক্ষতি করতে না পারলেও চেষ্টার কমতি রাখবে না। ঠিক তক্ষুনি অ্যাপার্টমেন্টের নিচ থেকে গাড়ির হর্ন শোনা গেল। জানলা দিয়ে উঁকি মেরে স্বপনবাবু বলে উঠলেন, দেখুন, প্লটটা আমার। প্রমোটিং করার পর বেশ কয়েকটা ফ্ল্যাট পেয়েছিলাম, তবে বিধি বাম সবটাই তো শুনলেন। এই নিন, ধরুন আপনাদের অ্যাডভান্সের টাকাটা। রাতে আমার চেনা জানা এক মেকানিককে গাড়িটা ঠিক করে নিয়ে আসার কথা বলেছিলাম। সুচরিতার অনুভবকে ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে অন্যায় করেছিলাম, আজও করতে গিয়েছিলাম। তবে কথা দিচ্ছি, ওই ফ্ল্যাটে আর কোনো দিনও কোনো অঘটন ঘটবে না। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমরা আপনাকে ক্ষমা করলাম। গাড়িটা ধীরে ধীরে অ্যাপার্টমেন্টের রাস্তা ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছে। কি মনে হতে জানলা দিয়ে 6 তলার দিকে একবার চেয়ে দেখল শুভময়। সে দেখতে পেল এক সৌম্যদর্শন পুরুষ এবং তারই পাশে দাঁড়িয়ে এক মহিলা তাদের হাত নেড়ে বিদায় জানাচ্ছে। ধীরে ধীরে বাতাসে গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যেতে লাগলো তারা। বাই বাই অনুভব আঙ্কেল, বাই সুচরিতা আন্টি, তোমরা ভালো থেকো। জয় শ্রীরাম, জয় হনুমান। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে নরক গর্ভ। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজকের গল্পের সেই সহজ প্রশ্নটি হল, মিসেস গোমসের পোষা কুকুরটির নাম কি ছিল? প্রশ্নটি আবারও করছি, মিসেস গোমসের পোষা কুকুরটির নাম কি ছিল? সঠিক উত্তরটি আপনার নাম এবং কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমাদের আগের গল্পের প্রশ্নের উত্তরটি ছিল চিঠি এবং ফুল। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম আমি পরপর ঘোষণা করছি। প্রথমেই হলেন
বর্ধমান থেকে অরণ্য মণ্ডল, চেন্নাই থেকে শেখ জাহির, অন্ধ্রপ্রদেশ থেকে শামসুদ্দিন, নদিয়া থেকে শুভম দেবনাথ, হাওড়া থেকে অংশু, আন্দামান থেকে মাধুরী দাস। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনারাও আজকের গল্পটির সঠিক উত্তরটি জানাতে ভুলবেন না। আজকের গল্পটি এত সুন্দরভাবে পরিবেশন করা সম্ভব হয়েছে যেসব কলাকুশলীদের জন্য। তারা হলেন গল্প পাঠে দেবাঞ্জন, অভয় চরিত্রে পার্থ, সুচন্দ্রা চরিত্রে অর্পিতা, শুভময়ের চরিত্রে বৈভব, অদিতির চরিত্রে পিয়ালি, স্বপনের ভূমিকায় নিরুপম, মিসেস গোমসের চরিত্রে সুস্মিতা, সুচরিতার চরিত্রে দুর্বা, অনুভবের চরিত্রে দীপ্তদীপ, মহিলার চরিত্রে সৃজিতা। গল্পটি সম্পূর্ণ এডিট করেছে সোহম। গল্পের প্রচ্ছদ নির্মাণ এবং সূত্রধারের ভূমিকায় আমি রাকিব। কেমন লেগেছে গল্পটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। ইউটিউবের একটি নতুন ফিচার হাইপ বাটনটি পেয়ে যাবেন কমেন্ট বক্সের ঠিক ডান দিকে। দয়া করে হাইপ বাটনটি প্রেস করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। ততক্ষণ ভালো থাকুন, শুনতে থাকুন গল্পাসুর।